জগতে কামনা, বাসনা, লোভ, লালসার মতো প্রবৃত্তিগুলো মানুষ নিয়ন্ত্রণ করে চলে। কিন্তু যখন এই প্রবৃত্তিগুলো মানুষের মধ্যে মাথাচাড়া দিয়ে ওঠে, তখন এই প্রবৃত্তিগুলো মানুষকে নিয়ন্ত্রণ করতে শুরু করে, আর সেই মানুষ তখন ঘটিয়ে ফেলে মারাত্মক সব ক্রাইম, যা বাস্তবে আমাদের সমাজে আমরা দেখে থাকি। অদ্ভুত ধরনের যৌন লালসায় আসক্ত কামাতুর এক নারী আর তার সঙ্গে ঘটে যাওয়া রহস্যময় ঘটনার কাহিনী নিয়ে সিনেমা শহরের এই পর্বের পরিবেশনায় আপনাকে স্বাগত। তো প্রিয় দর্শক বন্ধু, চলুন দেখে নেওয়া যাক দ্য স্টোরি অফ মাই ক্লায়েন্টস ওয়াইফ। মুভির শুরুতে একটি অ্যাম্বুলেন্স দেখানো হয়, যাতে একজন রোগীকে জরুরি ভিত্তিতে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। এরপর সিন শিফট হয় আর একটা বোরখা পরা মেয়েকে দেখা যায়, যে একটা ঘরে ঢোকে আর সেখান থেকে কারো গোয়ানির আওয়াজ শোনা যায়। আর মেয়েটি একটি বড় বাক্স টানতে টানতে ঘর থেকে বেরিয়ে আসে, আর বাক্স খুলে একটি ফ্রেমে বাঁধানো ফটো বের করে ভেঙে ফেলে, আর সেই ফটো এবং কিছু কাগজপত্র জ্বালাতে থাকে। সে ক্যামেরা অন করে নিজের ভিডিও রেকর্ডিং করতে থাকে আর বলতে থাকে, আমি আজ আমার সব পরিচয় মুছে ফেলছি আর এমন একটা সত্য জানিয়ে যাচ্ছি যা আপনি না আগে কখনো শুনেছেন, না কখনো দেখেছেন। আমার জীবনে আমি এমন পাপ করেছি যা আমি একবার করেছি আর তারপরে করেই চলে গেছি, টানা 3 বছর। সে ভিডিও রেকর্ডিং করছে আর ওদিকে ঘর থেকে কারো গোঙানির আওয়াজ শোনা যাচ্ছে। এখানেই সিন কাট হয়। পরের সিনে একটি লক আপে দুজনকে দেখা যায়, এক উকিল যার নাম মানস আর একজন তার ক্লায়েন্ট যার নাম রঘুরাম। রঘুরাম তার বউ সিন্দুরাকে মারধর করেছে, তাই তার বউয়ের অভিযোগের ভিত্তিতে অ্যাটেম্পট টু মার্ডার কেসে সে লকআপে বন্দী আছে, আর জামিনের জন্য তার উকিল তার কাছে এসেছে। উকিল মানস রঘুরামকে জিজ্ঞাসা করে, কেন তুমি তোমার বউকে মারধর করেছ, আসল ঘটনাটা কি? রঘুরাম বলে, আমার বউ আমার আড়ালে অন্য পুরুষদের সাথে চক্কর চালাতো, আর ওই দিন ওর এক বয়ফ্রেন্ড আমার উপরে হামলা করে। ঘর অন্ধকার ছিল, তাই আমি ওর বয়ফ্রেন্ডের চেহারা দেখতে পাইনি। আমার বউ ওকে ঘরে লুকিয়ে রেখেছিল, আর আমি জেনে গেলে আমাকে আক্রমণ করে আর নিজেই মাথা ঠুকে জখম হয়ে আমার নামে কেস করে দেয়। তুমি আমার ডায়েরিটা পড়বে, সব ডিটেলস সেখানে পেয়ে যাবে। তো উকিলের পর রঘুরামের বউয়ের সাথে কথা বলার জন্য রঘুরামের বাড়ি যায়। দরজায় অনেকক্ষণ নক করার পর গেটের ফাঁক দিয়ে সিকিউরিটি গার্ড মুখ বাড়ায়। উকিল জিজ্ঞাসা করে, সিন্দুরা ম্যাডাম কি বাড়িতে আছে? সিকিউরিটি গার্ড উকিলকে অদ্ভুতভাবে দেখতে দেখতে গেটটা খুলে দেয়। উকিল মানস তখন ঘরের দরজায় বেল বাজায়, আর তখন দরজা একটু ফাঁক করে সুন্দরা তাকে দেখতে থাকে। উকিল বলে, আমি আপনার হাজব্যান্ড রঘুরামের উকিল, আপনার সাথে কথা আছে। সিন্দুরা বলে, আমি আমার হাজব্যান্ডের উকিলের সাথে কোনো কথা বলবো না, আপনি চলে যান। এসব বলে সিন্দুরা দরজা লাগিয়ে দেয়। সেখানে একটি আউট হাউসে এক মালি বেরিয়ে আসে, আর উকিল মানসকে অদ্ভুতভাবে দেখতে থাকে। মানস নিজের গাড়ির কাছে গিয়ে গাড়িতে একটি চিঠি পায়, যেখানে লেখা আছে, সিন্দুরার থেকে দূরে থাকো, এটা পরামর্শ নয়, এটা উপদেশ। তো এই চিঠি নিয়ে উকিল পুলিশের কাছে যায়। পুলিশ বলে, এটা সিন্দুরার কোনো আশিক হবে হয়তো, ঘাবড়াবেন না, আমি তদন্ত করব। উকিল জিজ্ঞাসা করে, ওই ডিশ টিভির কেবলওয়ালার কি কোনো খোঁজ পাওয়া গেল? পুলিশ বলে, আমাদের কাছে একটা ছবি আছে ওর, আমাদের মনে হয় ভয় পেয়ে ও কোথাও পালিয়ে গেছে। তো এই কেবলওয়ালার ব্যাপারে সিন্দুরা কমপ্লেন করেছে, কিন্তু রঘুরামের স্টেটমেন্টে কোথাও এর নাম নেই। পুলিশ আরো বলে, রঘুরাম মনে হয় ঠিকই বলছে, ওই মহিলার আচরণ অদ্ভুত রকমের। আমি তদন্তের জন্য যখনই গেছি আমাকেও সিডিউস করার চেষ্টা করেছে। কেসটা বেশ জটিল মনে হচ্ছে। ওদিকে সিন্দুরা স্নান করে শরীরের পরিচর্যা করছে, সে কোথাও যাবে, তাই স্নান করে রেডি হচ্ছে। তো ধীরে ধীরে সে প্রস্তুত হয়ে বাড়ির বাইরে বেরিয়ে যায়, আর তাকে ফলো করে সিকিউরিটি গার্ড তার পিছু পিছু যেতে থাকে। কিন্তু রাস্তায় সেই উকিলকে দেখে সেই সিকিউরিটি গার্ড থেমে যায়, আর উকিল তখন সিন্দুরার পিছু পিছু একটি নির্মীয়মান বিল্ডিং এ চলে আসে। সিন্দুরা তাকে দেখে ফেলে আর জিজ্ঞেস করে সে কেন তার পিছু নিয়েছে। মানস বলে, সে শুধু সত্যিটা জানতে চায়, আর জিজ্ঞেস করে সিন্দুরা লুকিয়ে লুকিয়ে এখানে কার সাথে দেখা করতে এসেছে। সিন্দুরা তাকে সেটা জানায় না। মানস লক্ষ্য করে সিন্দুরার মাথায় চোট বা ব্যান্ডেজ কিছুই নেই, সেটা সে সিন্দুরাকে জিজ্ঞেস করে। তখন সিন্দুরা একটা অদ্ভুত জবাব দেয়। সে বলে, আমি ভুলে গেছি। এই রহস্যময় কথাটার কারণ কিছুটা পরেই জানা যায়। সিন্দুরা বলে, আমার পিছু করা বন্ধ করুন, আর সত্যিটা আমার হাজব্যান্ডের কাছেই জানতে পারবেন। তখন উকিলের ফোনে কেউ কল করে বলে, তুমি সিন্দুরার থেকে দূরে থাকো, ও খুব চালাক, ও তোমাকে ওর জালে ফাঁসিয়ে দেবে। উকিল ভাবে এটা রঘুরাম বলছে, তাই সে লক আপে রঘুরামের সাথে দেখা করতে যায় আর বলে, আমি তোমার কেস লড়ছি আর তুমি আমাকে হুমকি চিঠি দিচ্ছ আর ফোনে থ্রেট করছো। রঘুরাম বলে, তোমাকে উকিলকে বানিয়েছে, তুমি এটা বোঝো না লক আপে আছি আমি ফোন কোথায় পাবো? তুমি কি পাগল নাকি? ও বুঝেছি,
আমার বউ তোমাকেও বশ করে ফেলেছে, আর তুমি এখন ওর হয়ে ওকালতি করতে এসেছো। উকিল বলে, আমাকে সত্য ঘটনা সব বলো। রঘুরাম তখন বলে, আমার বউ একেবারে অন্যরকম, তার অদ্ভুত যৌন শখ আছে। সে একটা নিম্ফোম্যানিয়াক। সে পুরুষদের নিজের বশে করে, তারপর তাদের সাথে শরীরী খেলায় মাতে আর নিজের অদ্ভুত যৌন লালসার শিকার বানায়। আর তুমি হলে ওর নেক্সট টার্গেট। তো পরের সিনে দেখা যায় রাতে সেই সিকিউরিটি গার্ড লুকিয়ে লুকিয়ে ঘরের ভেতরে যায়। সিন্দুরা বিছানায় কামাতুর চাহনি নিয়ে তার জন্যই অপেক্ষা করছিল। তারা দুজনে আদিম খেলায় মেতে ওঠে। পরের দিন বাড়ির মালি ওই সিকিউরিটি গার্ডের সঙ্গে কিছু কথা বলতে থাকে। সিন্দুরা তাদের দেখতে থাকে, কিন্তু তাদের কোনো কথা সে শুনতে পায় না। সিন্দুরা একটু পরেই বাড়ি থেকে বের হয়ে যায়, আর ওই মালি চুপি চুপি সিন্দুরার ঘরে ঢুকে এদিক ওদিক তল্লাশি চালাতে থাকে, যেন সে কোনো রহস্যের কারণ খুঁজছে। সে একটা ঘরের পর্দা সরিয়ে এমন কিছু দেখে যা দেখে তার মাথা ঘুরে যায়। সে তখন খুব অবাক হয়ে যায় আর ভয় পেয়ে সেখান থেকে পালাতে থাকে। সে পর্দা সরিয়ে যা দেখে সেটা এখন দেখা যায় না, সেটা কাহিনীতে একটু পরেই জানা যাবে। তো তাকে সিন্দুরা দেখে ফেলে আর বলে, আপনার উপরে যাওয়া উচিত হয়নি, যা দেখেছেন তা দেখা উচিত হয়নি। ওই মালি তখন সিন্দুরাকে বলে, এসব আমি পুলিশকে বলে দেবো। সিন্দুরা বলে, পুলিশকে তো বলবেন, কিন্তু ঘরে চার দেওয়ালের ভিতরে কি হচ্ছে তা কিভাবে প্রমাণ করবেন? আপনার জন্য এটাই ভালো যে আপনি যা জেনেছেন তা নিয়ে কোথাও মুখ খুলবেন না। পরের সিনে মানস সিন্দুরার সঙ্গে কথা বলতে আবার তাদের বাড়ি যায়। সিন্দুরা দরজা খুলে বাইরে আসে। তখন মানস দেখে তার মাথায় চোট আর ব্যান্ডেজ বাঁধা, যা সে গতকাল ওই নির্মীয়মান বিল্ডিংয়ে দেখতে পায়নি। মানস তখন সিন্দুরাকে এর কারণ জিজ্ঞাসা করে, কিন্তু সিন্দুরা স্বীকার করে না যে গতকাল তার মাথায় কোনো চোট বা ব্যান্ডেজ ছিল না। সে বলে, কালও এরকমই ছিল, আপনি ভুলে গেছেন। বাদাম খাওয়া শুরু করুন, স্মৃতিশক্তি ভালো থাকবে। আর ব্যান্ডেজ সরিয়ে তার মাথার চোটটা দেখায়। দেখে তো মানুষ তাজ্জব হয়ে যায়। সে সিন্দুরার কাছে সব সত্য ঘটনা জানতে চায়। সিন্দুরা তার কোনো জবাব না দিয়ে ঘরের ভেতরে চলে যায়। উকিল তখন সেখান থেকে ফিরে আসে। এরপর মানস একটা ফাঁকা জায়গায় নদীর ধারে বসে রঘুরামের ডায়েরিটা পড়তে থাকে, যেটা রঘুরাম তাকে দিয়ে বলেছিল এতে সব ঘটনার ডিটেলস আছে। ডায়েরি অনুসারে রঘুরাম আর সুন্দরার বিয়ে খুব ভালোভাবে হয়েছিল। রঘুরাম খুব খুশি ছিল সিন্দুরার মতো বউ পেয়ে, কিন্তু সিন্দুরা কিছুটা উদাস আর চুপচাপ ছিল। কিছুদিন পর সিন্দুরা রঘুরামকে জানায় বিয়ের আগে অনেক পুরুষের সাথে তার সম্পর্ক ছিল। এটা শুনে রঘুরামের মন ভেঙে যায়, আর সে লক্ষ্য করতে থাকে সিন্দুরা রাতে ফোনে কারোর সঙ্গে নিয়মিত কথা বলে। আর বাড়ি ফিরে সে ঘরে সিগারেটের টুকরো, বিভিন্ন ধরনের পারফিউমের গন্ধ এসব পেতে থাকে। তো সে বুঝতে পারে তার আড়ালে সিন্দুরা এখনো অনেক পুরুষের সাথে সম্পর্ক রেখে চলছে। ডায়েরিতে এসব পড়ে মানস আবার যায় লকআপে রঘুরামের সঙ্গে কথা বলতে। আর রঘুরামকে বলে, সব ঘটনা ঠিকঠাক না বললে তোমার কেস আমি লড়ব না। রঘুরাম তখন তাকে বলে, ওই দিনটা আমার জন্য একটা অভিশপ্ত দিন ছিল। সেদিন বন্ধের জন্য কনস্ট্রাকশন সাইটের কাজ বন্ধ ছিল, আর একজন লেবারের মাথায় চোট লাগায় সব ধরনের কাজ বন্ধ করে দেওয়া হয়। তাই আমি বাড়ি ফিরে যাই, আর দিনটা ছিল সুন্দরার জন্মদিন। তাই তার জন্য একটা ফুলের তোড়া নিয়ে আমি গিয়েছিলাম। তো দরজায় অনেকক্ষণ নক করেও সুন্দরা দরজা খোলেনি। তখন ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে আমি ভিতরে যাই, আর দেখি সোফার ওপর আগে থেকেই একটা ফুলের তোড়া রাখা আছে। আমি সুন্দরাকে খুঁজতে থাকি। তখন সুন্দরা ওপর থেকে সিঁড়ি দিয়ে নেমে আসে। তো আমি সুন্দরাকে জিজ্ঞেস করি, তুমি এতক্ষণ কি করছিলে, দরজা কেন খুলছিলে না? তো সিন্দুরা তার জবাব না দিয়ে আমাকে রূঢ়ভাবে কিছু কথা শুনিয়ে দেয়। আর তখনই উপর থেকে কারোর আওয়াজ শোনা যায়। তো কে আছে দেখার জন্য আমি উপরে উঠতে থাকি, আর সিন্দুরা আমাকে বাধা দেয়। তো আমি সিন্দুরাকে একটা ধাক্কা দিই, কিন্তু সিন্দুরার তাতে কোনো আঘাত লাগেনি। সে দেওয়ালে মাথা ঠুকে নিজেকে জখম করে দেয়। তো এরপর আমি উপরে যাই, এদিক ওদিক খুঁজতে থাকি, আর এক পর্দার পেছনে একজনের ছায়া দেখতে পাই। আর পর্দা সরাতেই সঙ্গে সঙ্গে সেই লোকটা চাকু নিয়ে আমাকে আক্রমণ করে। আমার হাত কেটে যায়, আর আমি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে এসে বাইরে থেকে দরজা বন্ধ করে দিই। তো রঘুরাম এইভাবে সেখান থেকে চলে আসে। আর তারপর সিন্দুরা ওপরে সেই ঘরে যায়, আর সেই লোকটার সঙ্গে কোলাকুলি শুরু করে দেয়। কিন্তু এই লোকটার চেহারাটা কিন্তু দেখা যায় না। এই সব বলার পর রঘুরাম উকিলকে বলে, সিন্দুরা এরকমই অদ্ভুত ধরনের মেয়ে, আর ওর নজর এখন তোমার উপরে পড়েছে, তাই সাবধানে থাকবে। পরের সিনে দেখা যায় পরের দিন পেরিয়ে রাতের বেলায় সিন্দুরা স্কুল ইউনিফর্মে সেডাকটিভভাবে রেডি হয়ে কারোর জন্য অপেক্ষা করছে। এটাও হয়তো তার অদ্ভুত সেক্সুয়াল ফ্যান্টাসির একটা অংশ। তো সিন্দুরা দরজা খোলে, আর সেই পুলিশ অফিসারকে দেখা যায়। সিন্দুরা তাকেও নিজের বসে করে নিয়েছে। সিন্দুরা ওই পুলিশকে নিজের বেডরুমে নিয়ে যায়,
আর তাদের মধ্যে আদিম খেলা শুরু হয়ে যায়। পরের দিন সিন্ধুরা ভীষণ রেগে মানুষের কাছে যায় আর তাকে মারতে শুরু করে আর বলে, আপনি এরকম কেন করলেন? কেন রঘুরামের জামিন করালেন? এখন আমার তো বিপদ বেড়ে গেল, ও তো আমাকে মেরে ফেলবে। মানুষ তখন তার কাছে সেদিনের প্রকৃত ঘটনা জানতে চায়। সিন্ধুরা গাড়িতে বসে তাকে বলতে থাকে সেদিন সিন্ধুরার শরীর ভালো ছিল না, তো মুভি দেখার জন্য সে একটা ডিভিডি প্লেয়ারে ডিভিডি চালিয়ে দেয়। আর তখনই ঘরের বাইরে কেবলওয়ালা নক করে, যে কেবল সার্ভিসের পেমেন্টটা নিতে এসেছিল। আর যেহেতু তারা সব কাস্টমারের ডিটেলস রাখে আর জন্মদিনে তাদের উইশ করে, তাই সিন্ধুরার জন্য সে একটা ফুলের তোড়া নিয়ে গেছিল। তো সিন্ধুরা তাকে টাকা দিয়ে রসিদ নেওয়ার সময় তার মাথাটা ঘুরে যায় আর সে ওই কেবলওয়ালার উপর পড়ে যায়। ওই কেবলওয়ালা তাকে ধরে ঘরে নিয়ে আসে। তো সিন্ধুরা তখন একটু সুস্থ বোধ করে আর তাকে চলে যেতে বলে। কিন্তু তখন ওই কেবলওয়ালার নজর পড়ে টিভির দিকে। সেখানে তখন একটা অ্যাডাল্ট ভিডিও চলছিল। এটা দেখে লোকটা সিন্ধুরাকে বলে, তোমার তো শখ ভালোই আছে, চলো আজ আমি তোমার শখ মিটিয়ে দেব। এইসব বলে সে সিন্ধুরার ওপর জোর করতে শুরু করে। তো সিন্ধুরা ওর হাত থেকে বাঁচার জন্য উপরের ঘরে চলে যায়, কিন্তু লোকটা তার পিছু পিছু সেই ঘরে গিয়ে ঢোকে। আর তখনই সিন্ধুরার বর চলে আসে। ঘটনার আকস্মিকতায় সিন্ধুরা ঘাবড়ে গিয়ে নিচে নেমে আসে আর তার বর রঘুরাম ওপরের ঘরে কেবলওয়ালার আওয়াজ শুনে ফেলে আর সম্পূর্ণ ভুল ভেবে নেয়। আর সিন্ধুরাকে বলে, ওপরের ঘরে কে? তোমার কোনো প্রেমিককে লুকিয়ে রেখেছ? সিন্ধুরাকে সে ধাক্কা দেয় আর দেওয়ালে সিন্ধুরার মাথা ঠুকে গিয়ে জখম হয়ে যায়। রঘুরাম হাতে চাকু নিয়ে ওপরের ঘরে ওঠে আর সেই লোকটাকে খুঁজতে শুরু করে। তো কেবলওয়ালা রঘুরামের হাত এড়িয়ে কোনো রকমে সেখান থেকে পালিয়ে যায়। আর রঘুরাম নিচে নেমে এসে সুন্দরাকে খুব মারধর করে এবং মারাত্মকভাবে তাকে জখম করে দেয়। আর হসপিটালে 3 দিন ধরে তার ট্রিটমেন্ট চলতে থাকে। জাভেদ নামে এক ডাক্তার তার চিকিৎসা করতে থাকে। তো এটা ছিল সেই দিনের ঘটনার সুন্দরার দিক থেকে বিবরণ। তো এই ঘটনার বিবরণ এখনো পর্যন্ত দুজন দুরকম ভাবে দিয়েছে। রঘুরাম এই ঘটনার বিবরণ একরকম ভাবে দিয়েছে, সুন্দরা এই ঘটনার বিবরণ তার মতন করে দিল। তো এই সব ঘটনা বলার পর সিন্ধুরা বলে, আপনি আমার হাজব্যান্ডের জামিন করিয়ে ঠিক করেননি, ও এখন আমাকে মেরে ফেলবে। মানুষ বলে, না সেরকম কিছু হবে না। সুন্দরা বলে, সেরকম হলে কি আপনি বাঁচাতে আসবেন? তো ওই রাতে সিন্ধুরা নাইট ড্রেস পরে মালির ঘরে যায় আর কিছুক্ষণ পর বেরিয়ে নিজের বিল্ডিংয়ে ঢুকতে গিয়ে দেখে তার ঘরের দরজা খোলা। তার মানে ঘরে হয়তো কেউ ঢুকেছে। সে ভয়ে ভয়ে ঘরে ঢুকতে যাবে আর হঠাৎ একটা হাত এসে তার ঘাড় ধরে ভেতরে টেনে নেয় আর সিন্ধুরাকে বিছানায় ফেলে চাবুক দিয়ে প্রচণ্ডভাবে মারতে থাকে আর সিন্ধুরা কাঁদতে থাকে। তখন সেই লোক চলে যায়। সিন্ধুরা সকালবেলায় নিজের আঘাতগুলো আয়নায় দেখতে থাকে আর লুকিয়ে লুকিয়ে তাকে দেখতে থাকে সেই সিকিউরিটি গার্ড। সিন্ধুরা এরপর অন্য ঘরে চলে যায় আর সেই ঘরে দেখার জন্য ওই বিল্ডিংয়ের অন্য দিকে গিয়ে অন্য একটি জানলা দিয়ে সেই সিকিউরিটি গার্ড ঘরের ভেতরে দেখতে থাকে আর দেখে একটি মহিলা চেয়ারে বসে দুলে দুলে কোনো বই পড়ছে। সেভাবে এই হয়তো সুন্দরা, কিন্তু কিছুক্ষণ বাদেই সেই ঘরে কাগজ হাতে সুন্দরা ঢোকে। সে অবাক হয়ে যায়, দুজন মহিলা এখানে কোথা থেকে এলো? তো এইসব রহস্যময় ব্যাপার স্যাপার দেখে ভয় পেয়ে সে পালিয়ে যায়। তো এই দ্বিতীয় মহিলাকে সেটা মুভির একেবারে শেষে জানা যাবে। পরের সিনে দেখা যায় পুলিশ তদন্ত করতে করতে সে কেবলওয়ালার খোঁজ পেয়ে তাকে ধরে ফেলেছে আর ভালোভাবে ধোলাই দিয়ে তাকে জিজ্ঞেস করে সেদিন ঠিক কি ঘটেছিল। তো এই নিয়ে তৃতীয় জন সেদিনের ওই ঘটনার বিবরণ দিচ্ছে। তো এই কেবলওয়ালার দৃষ্টিকোণ থেকে এই ঘটনাটা ছিল এইরকম। সে বলে, সেদিন কোম্পানির ইনস্ট্রাকশন অনুযায়ী সুন্দরার জন্মদিনে ফুলের তোড়া দিতে সে যায় আর কেবল সার্ভিসের পেমেন্টও নিতে গিয়েছিল, কিন্তু সুন্দরা তখন তাকে ঘরের ভিতরে টেনে নেয় আর সিডিউস করার চেষ্টা করে আর ঘনিষ্ঠ হবার জন্য জোর করতে থাকে। তখনই তার হাজব্যান্ড চলে আসে আর ডোরবেল বাজাতে থাকে। তখন সিন্ধুরা কেবলওয়ালাকে উপরের ঘরে পাঠিয়ে দেয়। সিন্ধুরার বর রঘুরাম এসে আওয়াজ পেয়ে উপরে যায় আর তখন নিজেকে বাঁচানোর জন্য সে রঘুরামকে ঘায়েল করে পালিয়ে আসে। তো যখন কেবলওয়ালা পুলিশকে এসব স্টেটমেন্ট দিচ্ছে তখন মানুষ তার সব কথা শুনতে থাকে। পরের দিন জাভেদ শেখ নামে একজন সিন্ধুরাকে মেসেজ করে, আব ওয়াক্ত আ গায়া হে, মানে এখন সময় এসে গেছে। এই অদ্ভুত মেসেজটাও একটা রহস্যের সৃষ্টি করে। রাতে উকিল মানুষ ওই সিকিউরিটি গার্ডের কাছে যায় ঘটনাটি ভালোভাবে জানার জন্য, কিন্তু ওই সিকিউরিটি গার্ড তাকে বলে ওই বাড়ির রহস্যময় ব্যাপার স্যাপার দেখে ওখানকার কাজ সে ছেড়ে দিয়েছে। মানুষ তাকে জিজ্ঞাসা করে ওই ঘরের ভিতরে ঠিক কি হয়। সে তখন বলে, আমি গরিব মানুষ, আমি এসব ঝামেলায় জড়াতে চাই না। এইসব কথা কতদিন গোপন থাকবে? তো কি কথা আর কি গোপন থাকবে সেটা মানুষ ভাবতে থাকে।
তখনই মানুষের মোবাইলে সিন্দুরার ফোন আসে, আর সে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। মানুষ তখন সঙ্গে সঙ্গে সিন্দুরার বাড়ি ছোটে, কিন্তু গিয়ে দেখে সিন্দুরা ঠিকই আছে। মানুষ জিজ্ঞাসা করে, এখানে কে হামলা করতে এসেছিল? সিন্দুরা বলে, আমার হাজব্যান্ড রঘুরাম এসেছিল। মানুষ বলে, এটা হতেই পারে না, কারণ রঘুরামের এখনো জামিন হয়নি, আমি তোমাকে মিথ্যা বলেছিলাম। সিন্দুরা তখন হাসতে হাসতে বলে, ঘাবড়ে যেও না উকিলবাবু, আমি পরীক্ষা করে দেখছিলাম বিপদে পড়লে তুমি আমাকে বাঁচাতে আসবে কিনা। তো এরপর সিন্দুরা মানুষকে নিজের জীবনের ঘটনা বলতে থাকে। তাদের বিয়ে ভালোভাবে হয়েছিল, তবে রঘুরাম বেশি কথা বলতো না, চুপচাপ প্রকৃতির ছিল। কিন্তু 3 বছর আগে একটি আজব ঘটনা ঘটে। এক রাতে সিন্দুরা ঘুমাচ্ছে, তখন তার বর ঘরে ঢুকে সিন্দুরাকে জাগায়, আর একটা ম্যানিকুইন দেখিয়ে বলে, দেখো সেক্সি ড্রেসে এই ম্যানিকুইনটাও কত অ্যাট্রাকটিভ লাগছে, আর এক তুমি সবসময় পা থেকে মাথা পর্যন্ত ঢাকা। এইসব বলে সে সুন্দরাকে সেই পুতুলের হট ড্রেসটা পরিয়ে দেয় এবং তার নিজের সেক্সুয়াল ফ্যান্টাসি পূরণ করে। এরপর থেকে ধীরে ধীরে রঘুরামের ফ্যান্টাসি বাড়তেই থাকে, আর সিন্দুরাকে রঘুরামের শখ পূরণ করতে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করতে হতো। এইসব কথার মাঝে বাইরে একটা আওয়াজ শোনা যায়। বাইরে মালিকে দেখা যায়, কিন্তু মানুষ যখন বেরিয়ে আসে তখন সে মালি আবার নিজের ঘরে চলে যায়। তো মানুষ আবার সিন্দুরার ঘরে ফিরে যায়। তখন সিন্দুরা তাকে একটা কাপড়ে ক্লোরোফর্ম লাগিয়ে মুখে চেপে ধরে আর অজ্ঞান করে দেয়, আর বিছানায় তাকে শুইয়ে দেয়, আর নিজে একটা সিডাকটিভ ড্রেসে তার উপরে উঠে দাপাদাপি শুরু করে। কিছুক্ষণ পরে মানুষের জ্ঞান ফেরে, আর সে সিন্দুরাকে খুঁজতে থাকে, কিন্তু নিচের ঘরে দেখতে না পেয়ে উপরের ঘরে সে দেখতে যায়। তখন পর্দার আড়ালে সে একটা ছায়া দেখতে পায়। পর্দা সরাতেই পর্দার আড়াল থেকে সিন্দুরা বেরিয়ে আসে আর একটা লাঠি দিয়ে মানুষকে আঘাত করে। মানুষ আবার অজ্ঞান হয়ে যায়, আর যখন তার জ্ঞান ফেরে দেখা যায় মানুষকে একটি চেয়ারের সঙ্গে বেঁধে রাখা হয়েছে, আর তার মুখে সেলো টেপ লাগানো আছে। আর সিন্দুরা নিজের গলা থেকে মঙ্গলসূত্র খুলে ফেলে, কপালের টিপ উঠিয়ে ফেলে, আর বোরখা পরে নামাজ পড়তে শুরু করে। নামাজ শেষ হলে সিন্দুরা ওই কালো বোরখা পরে মানুষের সামনে আসে আর তার মুখের টেপটা খুলে দেয়। মানুষ তখন চিৎকার করতে থাকে, আমাকে বেঁধেছো কেন? আমার হাত খোলো, আর তুমি বোরখা কেন পরেছো? এসব কি ব্যাপার? সিন্দুরা মানুষকে বলে, জাভেদ, এবার তোমার ক্যারেক্টারের বাইরে এসো, তোমার ড্রামা থেকে তুমি বেরিয়ে বাস্তবে এসো। মানুষ বলে, জাভেদ? কে জাভেদ? আমি তো মানুষ বর্মা। কিন্তু সিন্দুরা এরপর ঘরের একদিকে একটা পর্দা সরায়, আর তখন দেখা যায় সেখানে একটা লক আপের মতো সেট আপ বানানো আছে, আর বেশ কিছু পুতুলকে সিডাকটিভ ড্রেসে রাখা আছে। মানুষ বলে, এসব কি? এখানে লক আপের সেট কেন? সিন্দুরা আবার বলে, জাভেদ, এবার তুমি তোমার ড্রামার ক্যারেক্টার থেকে বেরিয়ে এসো, না হলে আমি তোমাকে ছেড়ে চলে যাব। বলতে বলতে সিন্দুরা ঘরের বাইরে যেতে থাকে। তখন মানুষ তাকে ডাকে, আফরিন, আফরিন, আফরিন। এখানে পুরো কাহিনীর রহস্য উন্মোচন হয়। আসলে এই দুজনের আসল নাম ডক্টর জাভেদ শেখ আর আফরিন। জাভেদ একজন ডাক্তার, আর সেই জোর করে আফরিনকে এসব করতে বলেছে। মানে জাভেদ করতে থাকে অ্যাডভোকেট মানুষের রোল, আর আফরিনকে সে দেয় সিন্দুরার রোল। মানে তারা রোল প্লে করত, আর সে স্ক্রিপ্ট লিখে রোজ আফরিনকে দিত যে সে যখন মানুষ বর্মা সেজে আসবে তখন আফরিন কি বলবে। এভাবেই 3 বছর ধরে বিভিন্ন গল্প বা সত্য ঘটনার অনুকরণে নিজে রোল প্লে করত এবং আফরিনকেও রোল প্লে করাতো। কিন্তু এসব করতে করতে আফরিন ক্লান্ত হয়ে পড়েছে, আর সে এখন নিজের আসল পরিচয় আফরিন হয়ে বাঁচতে চায়। তাই সে জাভেদকে বেঁধে রেখেছে। জাভেদকে বেঁধে রেখে আফরিন ওই ঘর থেকে বেরিয়ে যায়। আর এখানে আমরা বুঝতে পারি মুভির শুরুতে যে মেয়েটিকে বোরখা পরে দেখা গিয়েছিল সে হলো এই আফরিন, আর ঘরের ভেতরে যারা ঘুমানির আওয়াজ শোনা যাচ্ছিল সে হলো এই জাভেদ। আর আফরিনের শেয়ার করা ভিডিও দেখে পুলিশ সেখানে চলে আসে, আর ঘরের পরিবেশ দেখে পুরো ঘটনাটা বুঝে যায়। আর টেবিলের ওপর আসল সিন্দুরার ফাইলটা দেখা যায়, যে ডাক্তার জাভেদের কাছে ট্রিটমেন্ট করাতে এসেছিল। মানে সিন্দুরা সঙ্গে যা যা হয়েছিল সেগুলো সবই সত্য ঘটনা, কিন্তু সেইগুলো শুনে তার রোল প্লে করতে বলে জাভেদ তার বউ আফরিনকে। আর ওই সুন্দরার সঙ্গে ঘটা ঘটনার আইডিয়া নিয়ে নিজে প্লট সাজিয়ে মানুষ হয়, আর আফরিনকে সিন্দুরার রোল প্লে করতে বলে। আর পুলিশের কাছ থেকে সেই কেবলওয়ালার সম্পর্কেও জেনে নেয়। এভাবেই পুরো কাহিনীর প্লট সে বানাতো। এরপর দেখা যায় সেই অ্যাম্বুলেন্সটা, যেটা মুভির শুরুতে দেখা গিয়েছিল। এই অ্যাম্বুলেন্সে আফরিনের হাতে আহত ডাক্তার জাভেদকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছিল। তো এভাবে সব সাসপেন্সের উপর থেকে পর্দা ওঠে।
আসলে জাভেদই এক এক রাতে কখনো পুলিশ অফিসার, কখনো উকিল, কখনো সিকিউরিটি গার্ড এইসব সেজে তার বউয়ের কাছে যেত। এইসব ঘরের বাইরে থেকে মালি কিছুটা জানতে পারত আর সেই সিকিউরিটি গার্ড, তাই তারা উঁকিঝুঁকি মেরে দেখার চেষ্টা করত রহস্যটা কি। আর সেই মালি পুলিশকে জানানোর চেষ্টাও করে, কিন্তু আফরিন তাকে মানা করেছিল। এই জন্যই আফরিন সেদিন ওই মালির ঘরে গিয়েছিল। তো এইসব করতে করতে আফরিন কোনো ডায়ালগ ভুলে গেলে জাভেদ তাকে মারধর করত। যেমন সেই নির্মীয়মান বিল্ডিংয়ে মাথায় পট্টি বাঁধতে সে ভুলে গিয়েছিল। তো এখন তার সেই অদ্ভুত জবাব ভুলে গেছি কথাটার মানে বোঝা যায়। কিন্তু পরে জাভেদ তার মাথা দেওয়ালে ঠুকে দিয়েছিল, তাই তার মাথায় আঘাতের চিহ্ন ছিল পরের দিন, এবং সে পট্টিও বেঁধে নিয়েছিল। তাই মানসরূপী জাভেদ সেটা পরের দিন দেখতে পেয়েছিল। আর সিকিউরিটি গার্ডের দেখা সেই দ্বিতীয় মহিলাটির রহস্যও বোঝা যায়। সে কোনো মহিলা ছিল না, সে ছিল জাভেদ। সে মহিলা সেজে কোনো রোল প্লে করছিল। এরপর থেকে আফরিনের কোনো খোঁজ পাওয়া যায়নি। আর সাইকিয়াট্রিস্টের মত অনুযায়ী জাভেদের অ্যাকিউট রোল প্লে ডিজঅর্ডার ছিল। এটা এক ধরনের বিকৃত মানসিক অসুখ, আর আইনের চোখে এটা কোনো অপরাধ নয়, তাই তার এগেনস্টে কোনো কেস ফাইল হয়নি। তো পরের সিনে দেখা যায় জাভেদ এখন একাই ওই ঘরে বিভিন্ন রোল প্লে করছে। আর এখানেই মুভিটি সমাপ্ত হয়। তো বন্ধুরা, গল্পটি আশা করি তোমাদের ভালো লেগেছে। তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি লাইক করে দিও। অনেক ধন্যবাদ। খুব ভালো থেকো সকলে।